পার্সোনাল ফাইন্যান্স এই টার্মটা দ্বারা আমরা কি বুঝি বা আমাদের জীবনে পার্সোনাল ফাইন্যান্সের গুরুত্বই বা কী এই বিষয়টি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছুই করি না কেন আমরা সবসময় আমাদের কোনো অ্যাক্টিভিটিসের সাথে টাকা পয়সা জড়িত। সো আমরা যখন পার্সোনাল ফাইন্যান্স এই টার্মটা ইউজ করছি, একদিকে আমরা কথা বলছি ফাইন্যান্স মানে হচ্ছে যখনই আমরা ফাইন্যান্স টার্মটা শুনি তখনই আমাদের মনের মধ্যে টাকা পয়সা সম্পর্কিত বিষয়টা চলে আসে। অ্যান্ড যখন আমরা বলছি পার্সোনাল, এর মানে হচ্ছে যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যে টাকা পয়সা সম্পর্কিত যে বিষয় আসে সেগুলো নিয়ে আমরা কথা বলে থাকি। যেমন ধরুন, আপনি চিন্তা করছেন যে আপনি ভবিষ্যতে একটা গাড়ি কিনবেন, তাহলে গাড়িটি কিনতে কত টাকা লাগবে, কোন ধরনের গাড়িটা কিনবেন, এটা কতদিন আমরা ব্যবহার করতে পারবো, অথবা এই টাকাটা যে আমি জমাবো এটা আমি কত দিনে কিভাবে জমাবো, এই সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করে থাকি। আবার ধরেন আপনি মনে করছেন যে আপনার বাচ্চাকে আপনি স্কুলে ভর্তি করবেন, তার জন্য একটা টাকা পয়সা লাগবে। এরকম আমরা জীবনে যত ধরনের ডিসিশন নেই সব ধরনের ডিসিশনের সাথে কোনো না কোনোভাবে আমাদের কিন্তু টাকা পয়সা জড়িত। এবং এই টাকা পয়সা যে জড়িত সেটা যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা না করি, সেই পরিকল্পনা মাফিক যদি আমরা কাজ না করি, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা ঋণে জর্জরিত হয়ে যাই। অনেক ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা প্রপার না হওয়ার কারণে আমরা পার্সোনাল লাইফেও অনেক সময় স্ট্রেস ফিল করি, এবং এটা আমাদের জীবনযাত্রার মানকে অনেক সময় ব্যাহত করে। এটা আমাদের যেমন ফাইন্যান্সিয়াল হেলথকে ব্যাহত করে, এটা আমাদের মেন্টাল স্ট্রেসও বাড়িয়ে দেয়। সো আমরা পার্সোনাল ফাইন্যান্সে অনেকগুলো বিষয় নিয়েই কথা বলি। আমার সম্পর্কে যদি বলি, আমি নাফিজ আল তারিক, আমি কাজ করছি ঢাকা ব্যাংক সিকিউরিটিজে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। আমি প্রফেশনালি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, চার্টার হোল্ডার এবং একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার। আমি অলসো একটি প্রফেশনাল ফাইন্যান্স স্টাডিজ নামে একটি কোচিংয়ে আমি ওখানে ফাউন্ডার এবং মেন্টর। আমি গত 1 যুগ ধরে অনেক ক্যান্ডিডেটসকে প্রফেশনাল ডেজিগনেশন লাইক সিএফএ, এফআরএম এগুলোর বিষয়ে আমি মেন্টরিং করে আসছি। সো আমরা একটা গল্পের মাধ্যমে পার্সোনাল ফাইন্যান্স বিষয়টা বোঝার চেষ্টা করি। সো মিস্টার এবং মিসেস রহিম, তাদের দুজনের বয়সী 28। তারা চিন্তা করলো যে আমরা এখন আমাদের যেহেতু রিসেন্টলি বিয়ে হয়েছে, সো আমরা একটা হানিমুনে যাব। সো তারা হানিমুনের জন্য যে প্ল্যানটা করছে সেখানে তারা দেখলো যে আমাদের তো বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, আমাদের ফার্দার কোনো সেভিংস নেই। সো তারা চিন্তা করলো যে আমার তো একটা ক্রেডিট কার্ড আছে এবং আমি অনেক ইনকাম করছি, সো আমার কোনো সমস্যা হবে না, আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচটা করবো। সো তারা চিন্তা করলো দেশের মধ্যে ঘুরতে না যেয়ে তারা বিদেশে ঘুরতে গেল। এবং বিদেশ থেকে ঘুরে আসার পরে যখন তারা দেখলো যে তাদের ক্রেডিট কার্ডের বিলটা অনেক, তখন চিন্তা করলো যে আমার তো এই মাসের আয় থেকে আমি বিলটা পরিশোধ করতে পারবো না। তখন মিস্টার রহিম চিন্তা করলো যে আমি আমার মিনিমাম ব্যালেন্সটা পে করি, সো আমি প্রতি মাসে আমার মিনিমাম ব্যালেন্সটা পে করবো। সেটাই মিস্টার রহিম করতে থাকলো। এরপরে দেখা গেল যে 2 বছর পরে মিস্টার রহিম মিনিমাম ব্যালেন্সটা পে করতে করতে তার কিন্তু ক্রেডিট কার্ডের যে ব্যালেন্স তার ডিউ আছে সেটা অনেক বেড়ে গেল। সো ইন্টারেস্ট সহ তার একসময় দেখা গেল যে তাকে 3 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। সে দেখলো যে প্রতি মাসে তার বিলটা যেহেতু অনেক বেড়ে যাচ্ছে, সো উপায় না দেখে এবং যেহেতু তার আর কোনো সেভিংস গ্রো করে নাই, সে তার প্রভিডেন্ট ফান্ড থেকে একটা লোন নিয়ে বিলটা পরিশোধ করলো। এভাবে চলতে থাকলো এবং 40 বছর বয়সে সে চিন্তা করলো আমি এখন একটা গাড়ি কিনতে চাই। সো তখন মিস্টার রহিম একটা এক্সপেন্সিভ গাড়ি কিনলো, এবং সেটাও দেখা গেল যে 40 লক্ষ টাকার একটা গাড়ি সে 20 লক্ষ টাকার লোন নিয়ে গাড়ির পরিমাণ পরিশোধ করলো। সো এমন অবস্থায় দেখা গেল যে যখন তার বয়স 45, তার কিন্তু অনেক টাকার ঋণ চলে আসছে। এমন অবস্থায় সে চিন্তা করলো যে আমার অনেক টাকা ঋণ হয়েছে, আমি কিন্তু এই ঋণটা পরিশোধ করতে পারবো না। তখন সে চেষ্টা করলো কিভাবে আরও আয় উপার্জন বাড়ানো যায়। এমন অবস্থায় দেখলো যে বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে তার ইনকামে একটা টানাপোড়েন আসলো এবং সে জব লস করলো। এমন অবস্থায় সে শুধু নিজে না, তার পরিবার এবং সন্তান সবাই একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে পড়লো। এবং এই সিচুয়েশনে সে দেখলো সে তার সন্তানকে যে স্কুলটাই ভর্তি করতে চেয়েছিল সেখানে করতে পারলো না। সো তার যে একটা গোল ছিল তার ফ্যামিলিকে বা তার সন্তানদেরকে একটা ভালো জীবনযাত্রার মান দেয়া, সেটা কিন্তু সে তার দায়ের কারণে করতে পারলো না। এই লেসনে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা কিভাবে ভালো পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড পরিকল্পনার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারি, আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেস কমাতে পারি, কিভাবে আমরা সঞ্চয় বাড়াতে পারি, কিভাবে আমরা বিনিয়োগ করতে পারি এবং আমরা অর্থনৈতিক স্বাধীনতা পেতে পারি। তাহলে পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যখন বিষয় আমরা বলছি, তার মানে হচ্ছে এটা আমাদের ব্যক্তিগত টাকা পয়সার যে পরিকল্পনা, ব্যক্তিগত টাকা পয়সার যে ম্যানেজমেন্ট, সেইটা সম্পর্কিত কাজ। সো এখানে আমরা যে কাজটা করব, আমাদের ব্যক্তিগত যে আয় বা ব্যয়
এই আয় বা ব্যয়ের একটা হিসাব থাকবে। সো আমাদের একটা প্ল্যান থাকবে, আমাদের একটা বাজেট থাকবে যে আমি প্রতি মাসে কত টাকা আয় করব এবং প্রতি মাসে কত টাকা ব্যয় করব। পার্সোনাল ফাইন্যান্সের বিষয় নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের আয় সবসময় ব্যয়ের থেকে বেশি হতে হবে। কারণ আমার আয় যদি বেশি হয়, ব্যয় যদি কম হয়, তাহলে আমরা টাকা পয়সা সঞ্চয় করতে পারবো। আর টাকা পয়সা শুধু সঞ্চয় করলে হবে না, আমরা যদি টাকা পয়সা সঞ্চয় করে এটাকে বিনিয়োগ করতে না পারি, তাহলে কিন্তু টাকা তার মান হারিয়ে ফেলবে। আমরা সবাই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সম্পর্কে জানি। সো এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে টাকার ভ্যালুটা কমে যায়। তো আমাকে এই টাকাটা বিনিয়োগে রূপান্তর করতে হবে। সো আমরা দেখব যে কিভাবে আমরা বিনিয়োগ করে আমাদের সঞ্চয়টাকে আরও বৃদ্ধি করতে পারি। সো একটা সময় দেখা যাবে আমাদের টাকাটা আমাদের চেয়ে আরও বেশি ইনকাম করছে। মানে আমি কাজ করে, আমার শ্রম দিয়ে, আমার সময় দিয়ে বা আমার স্কিল দিয়ে যে আর্ন করছি, আমি বিনিয়োগ থেকে আরও বেশি ইনকাম করতে পারি। আমরা অর্থনীতি সংক্রান্ত যে আমাদের লক্ষ্য আছে, ধরুন আপনি হয়তো একটা বাড়ি কিনতে চান বা একটা গাড়ি কিনতে চান, বা আপনি হয়তো চিন্তা করছেন আপনি যখন রিটায়ার করবেন তখন আপনার একটা রেগুলার ইনকাম লাগবে, সেই ইনকামটা আপনার বিনিয়োগ থেকে আসবে। এই সংক্রান্ত যত আমাদের লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই। সো আমরা যখন পার্সোনাল ফাইন্যান্সের বিষয় নিয়ে আলোচনা করি, এই টাকা পয়সা সংক্রান্ত ম্যানেজ, আমাদের যে আয় বা ব্যয়, আমাদের যে বাজেট, আমাদের সঞ্চয়, বিনিয়োগ, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আমরা যখন পার্সোনাল ফাইন্যান্সের কথা বলছি, আমাদের আসলে জীবনে অনেক লক্ষ্য থাকে। সো আমাদের এই লক্ষ্যগুলোকে যখন আমরা বাস্তবায়ন করতে চাই, ধরুন আমি চাই আমার অর্থনৈতিক স্বাধীনতা আসবে। আমি হয়তো চাকরি করছি, একটা পর্যায়ে যেয়ে দেখা যাচ্ছে যে আমার চাকরিটা আর ইমপ্রুভ করছে না এবং আমি হয়তো বাধ্য হচ্ছি আমাকে যা বলা হচ্ছে সেটা করতে। সো আমি দেখা যাচ্ছে যে একটা স্বাধীনতা বা আমার হয়তো কোনো একটা প্যাশন ছিল, আমি আমার জীবনের লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে যে সেই প্যাশনটা সার্ভ করতে পারছি না। সো আমার যদি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন হয়, আমি যদি একটা ভালো টাকা পয়সা সেভ করতে পারি, আমার হয়তো একটা ড্রিম বিজনেস ছিল যেটা আমি করতে চাই, সেইটা আমি করতে পারবো। সো ধরুন আপনার বাচ্চার বয়স ৫, আপনি জানেন সে ২০ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ে আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান এবং আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতে চান, প্ল্যান করছেন, তখন তো একটা টাকা পয়সা লাগবে। সো আপনাকে পরিকল্পনা করতে হবে যে আজ থেকে ১৫ বছর পরে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এবং সে যখন একটা ৪ বছরের প্রোগ্রামে যাবে, তার কত টাকা পয়সা লাগবে। এই টাকা পয়সা সংক্রান্ত প্ল্যানটা যদি আপনি আজকে না করেন, ১৫ বছর পরে হঠাৎ করে যখন আপনার টাকার নিডটা আসবে, তখন কিন্তু আপনি এটা ফুলফিল করতে পারবেন না এবং দেখা যাবে যে আপনার বাচ্চার সম্পর্কে যে একটা প্ল্যান ছিল, তাকে যে একটা ভালো শিক্ষা দেওয়ার একটা প্ল্যান ছিল, সেটা থেকে সে বঞ্চিত হবে। এ কারণে তার ভবিষ্যতেও কিন্তু ইনকামের যে গ্রোথটা, সেটাও কিন্তু ফল করবে। এই কারণে আমাদের কিন্তু বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে। তার মানে হচ্ছে আমরা আগে থেকেই পরিকল্পনা করব যে ভবিষ্যতে আমাদের কি, কি হতে পারে। ভবিষ্যতে অনেক সময় আনসার্টেন। সো আমরা জানি না কি হবে। সো কোনো বিপদ-আপদ যদি আসে, তখনও দেখা যাবে যে ফর এক্সাম্পল আমাদের একটা অসুখ-বিসুখ হলো। সো আমার যদি একটা ক্রিটিক্যাল ডিজিজ হয়, সেটার জন্য যদি আমার হাসপাতালে অনেক টাকা পয়সা খরচ হয়, সেটাও কিন্তু আমি যদি আমার টাকা পয়সা সেভ করি এবং বিনিয়োগ করি এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করি, সেটা কিন্তু আমি ফুলফিল করতে পারবো। আর যদি আমি এটা পরিকল্পনা না করে থাকি, তাহলে আমার দেখা যাবে অহেতুক আমার দায় বেড়ে যাবে। আবার সবসময় আপনি দায় বাড়িয়েও কিন্তু আপনার এই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না। আমরা সবাই চাই আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে গেলে আমাদের তো আসলে টাকা পয়সা লাগবে। এখন কখনো, কখনো দেখা যায় যে আমরা খুব তাড়াতাড়ি জীবনযাত্রার মান বাড়িয়ে ফেলি এবং আমি যদি তাড়াতাড়ি জীবনযাত্রার মান বাড়িয়ে ফেলি বা আমি যদি লোন নিয়ে জীবনযাত্রার মান বাড়িয়ে ফেলি, তাহলে দেখা যাবে যখন আমি এই লোনটা পরিশোধ করব, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল সহ, তখন দেখা যাবে ভবিষ্যতে আমাদের জীবনযাত্রার মানটা কমে যাবে। সো আমরা যদি এখন টাকা পয়সা সেভ করি এবং বিনিয়োগ করি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের জীবনযাত্রার মানটা বাড়াতে পারবো। সো আল্টিমেটলি যেহেতু আমরা প্রত্যেককেই চাই আমাদের জীবনযাত্রার মান বাড়াতে, তাহলে আমাদের যদি একটা সুষ্ঠু পরিকল্পনা না থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার মানটা আমরা বাড়াতে পারবো না। পার্সোনাল ফাইন্যান্স আমাদেরকে এই বিষয়গুলো দেখতে সহায়তা করে। আবার আমাদের বিভিন্ন হিসাব নিকাশ করতে হয়। যেমন আমরা প্রত্যহ যে কাজটা করি যে আমাদের প্রতিদিন কোনো না কোনো ব্যয় হচ্ছে। আবার আমরা যারা চাকরি করি তারা হয়তো মান্থলি বেসিসে ইনকাম করছি। যারা হয়তো ব্যবসা-বাণিজ্য করি, বিভিন্ন সময়ে আমাদের আয় হচ্ছে। সো আমাদের যে এই আয় এবং ব্যয়, এটার যদি আমরা একটা হিসাব না রাখি এবং এই আয় এবং ব্যয় সংক্রান্ত আমরা যদি কোনো পরিকল্পনা না করি, আমাদের যদি একটা বাজেট না থাকে, তাহলে কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো না। সো আমাদের একটা বাজেট থাকতে হবে এবং আমাদের একটা সঞ্চয় টার্গেট থাকতে হবে এবং এই সঞ্চয়টাকে আমরা বিনিয়োগে রূপান্তর করতে চাই। সো যখন আমরা হিসাব নিকাশ করি আমাদের আয়
ব্যয়, এগুলোর একটা বাজেট। সাধারণত আমরা মান্থলি আয় করি। সো আমরা মান্থলি বেসিসে যে আয় করি এবং ব্যয় করি সেটার একটা হিসাব আমরা রাখবো। আবার আমাদের কিছু, কিছু পরিকল্পনা থাকে যেটা বাৎসরিক। কিছু, কিছু খরচ আছে আমাকে হয়তো বাৎসরিক বেসিসে দিতে হয়। কিছু, কিছু আয়ও আছে হয়তো আমরা বাৎসরিক বেসিসে পাই। সেই সংক্রান্ত আমাদের বাৎসরিক হিসাবও থাকতে হবে। আবার আমাদের জীবনযাত্রায় আমরা সবসময় চিন্তা করি যে আমরা এখন আমার যে জিনিসটা দরকার সেটা নিয়ে আমরা বেশি চিন্তা করি। ভবিষ্যতে হয়তো ৫ বছর পর, ১০ বছর পর বা ২০ বছর পর কী ঘটবে সেটা নিয়ে আমরা চিন্তা করি না। সেটা সংক্রান্ত যে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা সেটা নিয়েও আমরা অনেক সময় কথা বলি না। আমাদের যে দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে জীবনে তার জন্য আমাদের দীর্ঘমেয়াদী হিসাবও করতে হবে। যেমন আপনি যদি মনে করেন যে আপনি ৬০ বছর বয়সে রিটায়ার করবেন এবং আপনার বয়স যদি হয়ে থাকে ৪০, তাহলে ২০ বছর নিয়ে আপনার একটা প্ল্যান থাকবে যে যখন আমি রিটায়ারমেন্টে যাব তারপরে কি করব সেটা সংক্রান্ত এই ২০ বছরে আমাদের পরিকল্পনা কি হবে সেইটাও পার্সোনাল ফাইন্যান্সে আমরা আলোচনা করে থাকি। আবার আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো থাকে আমরা অনেক ধরনের পরিকল্পনা করি, যেহেতু আমরা আমাদের জীবনযাত্রার মান বাড়াতে চাই। আমরা সবাই চাই যে আমাদের একটা নিজস্ব গাড়ি থাকুক, আমরা চাই আমাদের নিজস্ব একটা বাসস্থানের জায়গা থাকুক, আমরা চাই আমাদের একটা ফ্ল্যাট থাকুক অথবা বাড়ি থাকুক। সো আমি এই যে গাড়ি বা বাড়ি কিনবো এই সংক্রান্ত কোন গাড়িটা কিনবো, কখন কিনবো, কত টাকা দিয়ে কিনবো, বা গাড়িটার যে আমি সুবিধা পাবো এই সুবিধাটা আমার যে পাবো তার বিনিময়ে আমার কি লাভ হচ্ছে, অথবা আমি গাড়িটা যদি না কিনি তাহলে আমার ক্ষতিটা কোথায় হচ্ছে, আমার ট্রান্সপোর্ট কস্ট এখন কত, আমি যদি গাড়ি কিনি আমার ট্রান্সপোর্টের পিছনে খরচ কতটুকু বেড়ে যাবে। বা আমরা যদি চিন্তা করি যে গাড়িটা যে আমি কিনবো এটাকে আমি কিছু লোন নিব নাকি পুরো টাকা নিজের দিয়ে কিনবো, আমি যখন বাড়িটা কিনবো তখন আমি কতটুকু লোন নিব, কত টাকা ডাউন পেমেন্ট দিব। আবার এই বাড়িটা যে নিব আমি যদি বাড়ির জন্য একটা মর্টগেজ লোন নেই তাহলে মর্টগেজ লোনটা আমি কত বছরের জন্য নিব, আমি কি ১৫ বছরের মর্টগেজ লোন নিব নাকি আমি ২০ বছরের মর্টগেজ লোন নিব। সো এই সংক্রান্ত চিন্তাভাবনা আমাদেরকে করতে হয়। এবং আমরা যখন এই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো করি আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে চিন্তা করি। আমি চিন্তা করি যে আমাদের ফ্যামিলিকে, আমার বাচ্চা কাচ্চাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে গেল এবং আমি যখন আমার বয়স অনেক বেড়ে গেল তখন হয়তো দেখা যাচ্ছে যে আমার নিজের সম্পর্কেও অনেক কিছু লাগে, সেটা আমাদের আগে থেকেই পরিকল্পনা করতে হবে। সো আমাদের যেমন নিজের ভবিষ্যৎ আছে তেমনি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের ভবিষ্যৎ আছে। আমরা সবার ভবিষ্যৎ নিয়ে যখন পরিকল্পনা করি সেটার সাথে টাকা পয়সা জড়িত, সেটার সাথে টাকা পয়সা রিলেটেড অর্থনৈতিক আমার পরিকল্পনা থাকতে হবে। আমার প্রপারলি আমার যে ভবিষ্যৎ যে ব্যয় আছে সেটাকে আমার ভবিষ্যৎ আয় দিয়ে আমার পূরণ করতে হবে। সেই সম্পর্কে যদি আমরা পরিকল্পনা না করি তাহলে ভবিষ্যৎটা যখন আসবে তখন কিন্তু আমাদের বিপদে একটা পড়ার চান্স আছে। আবার আমরা যখন রিটায়ারমেন্ট করব আমরা অনেকেই হয়তো কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করি। প্রতিষ্ঠানে চাকরি করলে অনেকেই আমরা দেখা যায় যে একটা পেমেন্ট পাই, প্রভিডেন্ট ফান্ড অথবা গ্র্যাচুইটি এরকম একটা পেমেন্ট পাই। এটা সরকারি চাকরিতে একরকম বা বেসরকারি চাকরিতে একরকম। আবার অনেকে আছে আমরা হয়তো নিজেরাই ইনকাম করি, ব্যবসা বাণিজ্য করি বা নিজের একটা ছোট বিজনেস আছে, সেখানে আবার এই ধরনের আমার বেনিফিটটা থাকে না। সো তাহলে আমাদের সবাইকেই কিন্তু প্ল্যান করতে হবে যে আমি যে আমার এমপ্লয়ারের কাছ থেকে যে বেনিফিটটা পাচ্ছি রিটায়ারমেন্টের সময় সেটা হয়তো আমার যে জীবনযাত্রার মান সেটাকে ফুলফিল করার জন্য এনাফ নাও হইতে পারে। সো আমাকে কিন্তু পরিকল্পনা করতে হবে যখন আমি রিটায়ারমেন্টে যাব তখন আমার কোন কোন ধরনের খরচগুলো লাগবে, কোন কোন ধরনের খরচ বেড়ে যাবে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, আমরা যখন রিটায়ারমেন্টে যাই তখন আমাদের কিন্তু হেলথ কেয়ারের পিছনে খরচ বেড়ে যায়। কারণ আমরা যখন ইয়াং বয়সে থাকি তখন আমাদের কিন্তু হেলথ কেয়ারে তেমন একটা খরচ করতে হয় না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেক ধরনের হেলথ প্রবলেম হয় এবং হেলথ কেয়ার এক্সপেন্ডিচার বেড়ে যায়। সো এই প্ল্যানগুলো যদি আমরা না করি এবং সেই অনুযায়ী যদি আমরা সঞ্চয় এবং বিনিয়োগ না করি, সেই টাইম লাইনের মাধ্যমে যদি আমরা ইনভেস্ট না করি তাহলে আমাদের পার্সোনাল লাইফে অনেক ধরনের স্ট্রেস চলে আসতে পারে। আমরা পার্সোনাল ফাইন্যান্সে সঠিক পরিকল্পনার মাধ্যমে এই ভবিষ্যতের গোলগুলোকে আমরা অ্যাচিভ করতে পারি। আবার আমরা যখন কোনো ঋণ নেওয়ার ব্যাপারে ডিসিশন নিচ্ছি, সো আমরা যে ঋণটা নিচ্ছি আমরা চেষ্টা করব যে আমার যদি অবাঞ্ছিত ঋণ থাকে সেখান থেকে দূরে থাকার জন্য। যে ঋণটা আমার না নিলেই না, সেই ঋণটা নিয়ে আমি আমার দায়কে বাড়াবো না। আবার আমরা যদি ঋণ নেই কখন কিভাবে আমাদের এই ঋণটা নিতে হতে পারে, আমরা কত কম খরচে এই ঋণটা নিতে পারি এবং আমরা কোন প্রয়োজনে লোন নিব, এই সকল বিষয় সংক্রান্ত আমরা আলোচনা পার্সোনাল ফাইন্যান্সে করে থাকি। সো ঋণের ব্যাপারে আমাদের ঋণের যে খরচ মানে আমার ইন্টারেস্ট কত, কত সময়ের জন্য নিচ্ছি, কতটুকু আমি ডাউন পেমেন্ট দিব, কতটুকু আমি লোন নিব, এই সংক্রান্ত বিষয় পার্সোনাল ফাইন্যান্সে আমরা আলোচনা করে থাকি। আবার আমরা যে সঞ্চয় করছি শুধু সঞ্চয় করলে হবে না। অনেকেই আছে আমরা ভালো সঞ্চয় করি কিন্তু এই সঞ্চয়টাকে বিনিয়োগ করতে পারি না, অথবা বিনিয়োগ হয়তো করছে কিন্তু তেমন রিটার্ন আর্ন করছে না, আমার লাভ কম হচ্ছে।
সো আমরা চেষ্টা করব যে কখন কোথায় বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের অনেকগুলো খাত আছে। আমরা দেখার চেষ্টা করব যে কোন খাতে বিনিয়োগ করলে আমাদের যে ভবিষ্যৎ লক্ষ্য সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আবার বিনিয়োগ সবসময়ই ঝুঁকি থাকে। সো আমি ঝুঁকি কতটুকু নিব, কতটুকু ঝুঁকি আমি ম্যানেজ করব সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। আবার বিনিয়োগ আমরা করি, বিনিয়োগ করে আমি কত লাভ পেলাম, বিনিয়োগের যে রিটার্নটা এটা অনেক সময় আমরা ক্যালকুলেট করি না বা করতে পারি না। সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানব এবং বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করব। সো অর্থ সংক্রান্ত ব্যাপারে যখন আমরা কথা বলি, সো আলটিমেটলি আমাদের টাকা পয়সা আমরা সেভ করি। সো আমাদের আয়, ব্যয়, সঞ্চয়, কোথায় কিভাবে টাকা রাখলে ভালো, আমি কি ব্যাংকে টাকা রাখবো নাকি সঞ্চয়পত্রে রাখবো নাকি আমি স্টক মার্কেটে ইনভেস্ট করব। আমরা যখন অনলাইনে কেনা বেচা করি, সো আমি কখন অনলাইনে কিনবো, অনলাইনে কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখব, কিভাবে আমি আমার অর্থনৈতিক যে ইনফরমেশন সেগুলোকে আমি সংরক্ষণ করব। আমার স্টেটমেন্টগুলো অনেক সময় লাগে। আমরা যখন বছর শেষে ট্যাক্স ফাইল করি তখন অনেক সময় দেখা যায় অনেক ইনফরমেশন আমরা পাই না, তার কারণ আমাদের যে আয় ব্যয়ের যে স্টেটমেন্ট এটাকে আমরা মেইনটেইন করি না। সো আমাদের সহজে সকল হিসাব সংরক্ষণের জন্য কিভাবে আমরা করতে পারি সেই বিষয়গুলো আমরা পার্সোনাল ফাইন্যান্সের মাধ্যমে জানবো। তাহলে আমরা পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে যখন কথা বলছি, আমরা আমাদের টাকা পয়সা ম্যানেজ সংক্রান্ত কথা বলি, টাকা পয়সা আয় উপার্জন সংক্রান্ত কথা বলি, বিনিয়োগ, সঞ্চয়, এই সকল বিষয়গুলোকে নিয়ে আমরা কথা বলি এবং আমরা আমাদের যে বিভিন্ন লক্ষ্য আছে জীবনে সেটাকে আমরা লক্ষ্যগুলোকে পূরণ করে আমরা আমাদের জীবনযাত্রার মানকে বাড়ানোর চেষ্টা করি। সো এই লেসনটিতে আমরা জানলাম যে পার্সোনাল ফাইন্যান্স বিষয়টা কি, এটার গুরুত্ব কী, এটা আমাদের জীবনযাত্রাকে কীভাবে এফেক্ট করে। আমরা নেক্সট লেসনে পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো। সো আশা করি দেখা হবে নেক্সট লেসনে।